শিশির ভাই, আমি আজকে এই মুহূর্তে যে ঘটনাটা আপনার সাথে প্লাস আমার লিসেনারদের সাথে শোনামু, এই ঘটনাটা শোনার পর আপনাদের সবারই গা একদম শিউরে উঠবে ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা ঘটনায় যাব, তার আগে লিসেনারদের উদ্দেশ্যে আমরা কিছু বলি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের এখন মধ্যরাতের স্পেশাল এপিসোড। স্পেশাল এই জন্যই বললাম যে আমাদের আজকের এই অনুষ্ঠানে শুধু ভৌতিক ঘটনাই থাকছে না, থাকছে আপনাদের জন্য কুইজ। আমরা ঘটনার শেষে আপনাদেরকে এমন একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং সঠিক উত্তরদাতাদের মধ্যে আমরা লটারির মাধ্যমে বেছে নেব একজন বিজয়ী এবং সেই বিজয়ীকে আমরা নির্দিষ্ট পরিমাণে একটা ফোন রিচার্জ দিব। আমি আছি আপনাদের সাথে শিশির এবং বরাবরের মতোই আমার সাথে আছেন শারফিন ইসলাম অনেক। আমরা এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব অনিক ভাইয়ের কাছে। তো অনিক ভাই, আজকে কি ঘটনা আমাদেরকে শোনাতে চাচ্ছেন? তো শিশির ভাই, আমি আর কথা বাড়াবো না, আমি আমার প্রথম ঘটনায় যাইতেছি। ঘটনাটা আমার চাচার কাছ থেকে শোনা। ঘটনাটা ঘটছে হইলো আপনার নাসিরপুর নামক একটা গ্রামে একটা ছেলের সাথে। তো এই নাসিরপুরের গ্রামের একটা পরিবার আছে, খুব দরিদ্র, খুব হতদরিদ্র। আপনার আমরা যেটা এক কথায় বলি আর কি, খুব গরিব, ঠিক মতো খাইতেও পারে না, এরকম একটা পরিস্থিতি অবস্থা তাদের হয়েছে। তো এই পরিবারের সদস্য আবার আপনার 7 থেকে 8 জনের মতো। কিন্তু পরিবারের সবচেয়ে বড় সমস্যাটাই হইতেছে ইনকাম যে করব, এই ইনকাম করার মতো পরিবারের কেউ নাই, কোনো কেউই নাই। তো এই পরিবারের এই 7-8 জন সদস্যের মধ্যে একটাই ছেলে, আপনার বয়সও খুব একটা বেশি না, এই আপনার 20 থেকে 22 বছর বয়স আর কি, একবারে ইয়াং যুবক। তো এরই আবার একটা বন্ধু ওই গ্রামেরই, কিন্তু আপাতত গ্রামে থাকে না, ও শহরে চাকরি করে। তো ওই বন্ধুরা আপনার একদিন হঠাৎ করে ছুটিতে আইছে বাড়িতে, গ্রামের বাড়িতে ছুটিতে আইছে আর কি। আসার পর ওই বন্ধুটার সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে তো অনেকদিন পরে দেখা সাক্ষাৎ, দুইজনের সুখ দুঃখের গল্প করতে করতে হঠাৎ করেই ওই দরিদ্র পরিবারের ছেলেরা ওর বন্ধুটারে এই দুঃখের কথাগুলা বলতেছে যে, বন্ধু, আমার তো আসলে পরিবারের অবস্থা খুব খারাপ, আমার এই 7-8 জনের সদস্যের পরিবার, ইনকাম করার মতো কেউ নাই, কোনো ইনকামের সোর্সও নাই। এক পর্যায়ে বন্ধু ধরতে গেলে আমরা না খাইয়ে দিন কাটাইতেছি। তো তুই তো শহরে চাকরি করস, যদি পারস তোর সাধ্য অনুযায়ী আমারে যদি একটা শহরে একটা কোনো ছোটখাটো একটা চাকরির ব্যবস্থা করে দিতি, তাহলে সেটা দিয়ে আমি আমার সংসারটা, আমার পরিবারটা চালাইতে পারতাম বন্ধু। তো ওই বন্ধুরা আবার এতটুকু জানে যে ওরা দরিদ্র গরিব, কিন্তু এই মুহূর্তে তাদের যে এরকম একটা পরিস্থিতি দাঁড়াইছে, ওটা আর তার জানা ছিল না। তখন ওই বন্ধুরা ওরা বলতেছে, ও তাহলে সমস্যাই আসলে। কিন্তু বন্ধু, আমি তো হুট করে আইছি, এখন আমি তো এই ব্যাপারে তোরে এই মুহূর্তে কিছু বলতে পারতাছি না। আমি বন্ধু যাই, শহরে যাই, যাওয়ার পরে আমি খোঁজ করবো তোর জন্য, আমার যথাসম্ভব আমি চেষ্টা করবো একটা তোরে চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো এই কথা বলার পর তো বন্ধু বলতেছে যে, বন্ধু, যেমনি পারস তুই আমার একটু ব্যবস্থাটা করে দিস, তুই চিন্তা করিস না, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখ, আমি শহরে যাই, দেখি কোনো একটা ব্যবস্থা হয় কিনা, হইলে আমি তোরা জানামু, তুই যাবি। আচ্ছা বন্ধু, ঠিক আছে। তো এই কথা বলার পরে আপনার ওই বন্ধুটা ছুটি শেষ করে জায়গা, শহরে জায়গা যাওয়ার পর হঠাৎ করে 2-3 দিন পরে ওরে ফোন দেয়, ওই ছেলেটারে ফোন দেয় যে, বন্ধু, তুই কি একটু ইমার্জেন্সি শহরে আসতে পারবি? তোর জন্য আমি অনেক খোঁজাখুঁজি করছি, ওরকম কোনো কিছু পাই নাই, তবে আমার খুব পরিচিত একজনের সাথে আমার একটু কথা হয়েছে, তো একটা কাজের ব্যবস্থা আমি তোরে বোধহয় আল্লাহর রহমতে করে দিতে পারমু আর কি। কিন্তু এখন তুই এই কাজটা করবি কিনা সেটাও আমার একটু চিন্তার বিষয় আছে। এর জন্য তুই যদি একটু সশরীরে শহরে আসতি তাহলে একটু ভালো হইতো আর কি।
আসতে পারবি? তখন ওই বন্ধুটা কয়, বন্ধু আমি অবশ্যই আসতে পারবো, এই মুহূর্তে আমার একটা কাজ দরকার, এটা যে কোনো কাজই হোক আমার তুই ব্যবস্থা করে দিবি। পরে ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কালকে আয় ঢাকায়, ইয়েতে আয়, শহরে আয়। তো যেভাবে বলছে, তো ওই ছেলেটা শহরে গেছে, যাওয়ার পর ওই বন্ধুর সাথে দেখা করছে। দেখা করার পর ওই বন্ধু বলতেছে যে বন্ধু আমি তোর জন্য মোটামুটি টাইপেরও কাজ ওইভাবে আমি পাইনি, অনেক খুঁজছি বন্ধু, তুমি আমারই খুব পরিচিত একজন চাকরির সুবাদেই আর কি, মানে চাচা হয় আর কি, চাচা বলে ডাকি, তো উনারে তোর ব্যাপারটা খুলে বলছি আমি। বলার পর উনি একটা কাজের ব্যবস্থা কথা আমারে বলছে, কিন্তু যেই কাজের ব্যবস্থার কথা আমারে বলছে, যেই কাজটার কথা আমারে বলছে উনি, তুই করবি কিনা এটা হইতেছে আমার চিন্তা, কারণ কাজটা আসলে একেবারে স্বাভাবিকও কোনো ব্যাপার না এটা। তো ওই বন্ধুরা আপনার খুব এক্সাইটেড যে খাইতে পারতাছি না, কাজ পাইছি এটাই তো বড় কথা, কি কাজ এটা দেখার বিষয় না। বন্ধু কাজ তো পাই দিতে চাইছে, হ তুই যদি করস তাহলে দিব, আমি রাজি আছি, তুই একটু কথা কথা। পরে ও বলতেছে যে না, তাহলে আমি আর কি কথা কমু, তুই সরাসরি, আমি তোর সাথে আছি, তুই ওই চাচাটার সাথে কথা বল, তুই দেখ সবকিছু শুন, চাকরিটা কি। পরে ও ওই চাচার উনি নিয়ে যায়, ওর নিয়ে যাওয়ার পর বলতেছে যে চাচা এই আমার বন্ধু গ্রামের, ওই খুব খারাপ অবস্থায়, যে বলছিলাম আপনি কোন কাজের কথা বলছিলেন একটু বলেন। পরে ওই চাচা এটাতে দেখেই কইতাছে তুমি এই কাজ করবা, তুমি তো একবার অল্প বয়সী একটা ছেলে, ওই চাচা আমার খুব দরকার, আপনি যেই কাজই দেন আমি করবো, আমি খুব অভাবে আছি। পরে উনি কইতাছে যে না ঠিক আছে, আমি সবই বুঝলাম, আমি ওর কাছে সবই শুনছি, কিন্তু কাজটা কিন্তু একটু ডিফিকাল্ট, মানে কঠিন, কারণ তুমি যে বয়সের ছেলে, এই বয়সের ছেলে এই কাজটা করতে রাজি হবা কিনা এটাই আমি চিন্তা করতেছিলাম। আচ্ছা যেহেতু তুমি বলতেছো করবাই, তাহলে আমি তোমারে বলি বাবা, কাজটা হইতেছে লাশ কাটা ঘরের বাইরে নাইট গার্ড থাকে, পাহারাদার, এই একটা চাকরি আছে, তুমি কি করতে পারবা? রাত জায়গায় তোমাকে পাহারা দিতে হবে, লাশ কাটা ঘরটা পাহারা দিতে হবে বাইরে বসে, যারে বলে পাহারাদার। এখন তোমার যে বয়স, এই বয়সের ছেলে এই লাশ কাটা ঘরের বাইরে পাহারা দিতে পারবা? তোমার কি ওরকম সাহস আছে? তো ছেলে আর মনে করেন যে কোনো দিক বিবেচনা চিন্তা না করে সে সরাসরি কথা দিয়ে ফেলাইলো, চাচা আমি রাজি, আমি রাজি। তো চাচা বলতেছে বেতন মোটামুটি যা দিব ওটা দিয়ে আমি আশা করি তোমার পরিবার মোটামুটি চলতে পারবো, তাহলে তুমি রাজি করবা? হয় চাচা আমি করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার সব ব্যবস্থা করে দিতেছি, ঠিক আছে। তো যথাসম্ভব যে সব ব্যবস্থা করে দেয়, করে দেওয়ার পর যেই চাচাদের সাথে কথা বললো, ওই চাচা খালি তারে এতটুকুই কইলো যে বাবা যেহেতু চাকরির একটু অন্যরকম, লাশ কাটা ঘরের বাইরে পাহারা দিবা রাত জায়গায়, এই লাশ কাটা ঘরের ভিতরে রাত বিরাত অনেক টুকিটাকি শব্দ টব্দ বা কিছু তুমি শুনতে পারো বাবা, কিন্তু তোমার কাজটা কিন্তু বাইরে, তুমি একবার অল্প বয়সী ছেলে, তো তোমার আমি এতটুকু সাবধান করতেছি আর কি, যে ভিতরে কি হয় না হয়, কোনো শব্দ বা কোনো কিছু বা কারোর কোনো যদি কিছু শুনো ভিতরে, তোমার কাছে যদি মনে হয় যে না ভিতরে কেউ আছে, এরকমও যদি কিছু মনে হয়, তুমি কিন্তু ভুল কইরাও ভিতরে ঢুকবা না। হ্যাঁ, কারণ ডোম ঘর, এই ডোম ঘর নিয়ে অনেকেরই অনেক একটা চিন্তা থাকে যে এটা একটা ভয়ের জায়গা, জি একটা জি ভৌতিক জায়গা, জি যে কারণে উনি আগে থেকে ওনাকে সাবধান করে দিচ্ছে। জি সাবধান করে দিল যে যদি এরকম কিছু তোমার সাথে ঘটে, ভিতর থেকে কোনো আওয়াজ টাওয়াজ তুমি পাও, ভুল কইরাও ভিতরে যায় দেখতে যাবা না যে এই আওয়াজটা কোত্থেকে আসতেছে,
অনেক কিছুই হইতে পারে ভিতরে, যেহেতু ডোম ঘর লাশ কাটা। আর বিশেষ করে রাত 12টার পরে তো কখনোই ওইদিকে যাওয়ারই চেষ্টা করবা না। তোমার কাজটাই হইলো তুমি বাইরে বসে বসে পাহারা দিবা সারা রাত, এতটুকুই। আচ্ছা, বাবা তুমি এই কথাটা বুঝছো? তো ছেলে বলতেছে ঠিক আছে চাচা, সমস্যা নাই, এটা কোনো ব্যাপারই না। যেহেতু তার বয়স একদম উঠতি বয়স, 20-22 বছর, একটু সাহসী ছেলে। এইরকম বয়সের ছেলেরা তো একটু সাহসী হয়। তার মধ্যে তার পরিবারের এই অবস্থা, একটা জব পাইছে, সে চাকরি, সে একটু খুশি হয়ে এই ব্যাপারটা মাথায় নেয় না যে আসলে লাশ কাটা ঘরের ভিতরে যে কিছু হয় বা কোনো অন্যরকম কিছু, এই যে তার মাথায় নাই, ছিলই না। তো সেদিন যথারীতি তারপরের দিন আর কি সে জয়েন করার পর সে ডিউটি করতেছে। ডিউটির এক পর্যায়ে রাত্র আপনার 12টা 12:30 এরকম আর কি বাজে। ওকে। হঠাৎ করে তার কানের মধ্যে একটা সাউন্ড আসলো লাশ কাটাঘরের ভিতর থেকে, মানে লোহার পেরেক মারতেছে কেউ দেয়ালের মধ্যে, একটা সাউন্ড হয়, এরকম একটা সাউন্ড সে পাইতেছে। তো যখন এই সাউন্ডটা সে পাইতেছে, প্রথমবার সে মনে করছে যে কোনো ভুল টুলে, লাশ কাটা ঘরের ভিতরে তো কেউই নাই, সাউন্ড করবো কে, এগুলা করবো কে, তার কেউ নাই, সবাই তো ডাক্তার যা ছিল সব তো গেছে, এই এখন তো পুরা খালি এই ঘর। সে আমলে আর নেয় না ওই মুহূর্তে তার যে এর ভিতরে এরকম কোন সাউন্ড হইতেছে। কিছুক্ষণ পর সাউন্ডটা আরো বিকট শব্দ হইতেছে। সাউন্ডটা হচ্ছে ওই লোহার একটা পেরেক দেয়ালের মধ্যে হাতুড়ি দিয়ে বেরিয়ে মারলে যে একটা সাউন্ড হয়, এরকম। মানে তার কাছে মনে হইতেছে যে লাশ কাটাঘরের ভিতরে কেউ আছে, ওই লোহার পেরেক মারতেছে দেয়ালের ভিতরে। তো তখন সে চিন্তা করে কি ব্যাপার, এই লাশ কাটাঘরের ভিতরে পেরেক মারতেছে কি, দেখি তো একটু যায় ব্যাপারটা। তার হাতে একটা টর্চ ছিল আর আরেক হাতে একটা লাঠি। তো টর্চটা নিয়ে সে ভিতরে গেছে। যাওয়ার পর ওই একটা দরজা খুলে ভিতরে ঢুকছে, মেন দরজাটা খুলে আর কি ভিতরে ঢুকছে। কিন্তু যে লাশ যে ঘরের মধ্যে রাখা হয় আর কি, লাশ যে রাখা হয় আপনার ফ্রিজিং করে, ড্রয়ার সিস্টেম করে যে রাখা হয়, ওইখানে দরজাটা মারা। তো সে ওই দরজাটা পর্যন্ত যায়, ওই দরজাটা তো মারা, কিন্তু ওই দরজার আবার আপনার একটা কাঁচ আছে আর কি, ওই কাঁচটা দিয়ে দরজার ভিতরে সবকিছু দেখা যায়। দরজার মধ্যে কাঁচ লাগানো আর কি, ভিতর থেকে বাইরে থেকে ভিতরে দেখা যাইতেছে সব ভিতরে কি। সে দেখলো বেশ কিছু লাশ, মানে টর্চ মারছে আর কি ওদিক দিয়ে, ওই কাঁচ দিয়ে টর্চ মেরে দেখলো যে বেশ কিছু লাশ ওইনে রাখা, ওই স্ট্রেচারের উপরে রাখা। ওই মুহূর্তেই ওজন টর্চটা মারছে, একটা লাশের মুখ থেকে কাপড় সরে গেছে। এই কাপড় যখন সরে গেছে, সে ওই লাশের ওই বিভৎস চেহারা দেখার পরে সে প্রচন্ড ভয় পাইছে। ভয় পাওয়ার পর তার চিন্তা হইলো যে কি ব্যাপার, লাশটার অবস্থা এরকম কে। এই চিন্তা করার পর সে আবার চিন্তা করতেছে যে না, আমার তো বলছিল যে ভিতরে না যাইতে, আমি ভিতরে যাবো না, থাক, যেহেতু এনে কারো আমি দেখতেছি না, তা ভিতরে যাবো না, বিপদ টিপদ হইতে পারে। এই কথা বলে সে যখন ব্যাক করে আইসে পড়বো, এই মুহূর্তেই তার কানের মধ্যে একটা আওয়াজ আসতেছে, মানে কেউ কিছু খাইতেছে সেই লাশ কাটাঘরের ভিতর থেকে। এই আওয়াজটা যখন আইতেছে, সে আবার পিছন ফিরে তাকাইছে। তাকানোর পর টর্চ মারছে, মারার পর দেখে যে কেউ একজন ওই যে ড্রয়ারের মধ্যে যে লাশ রাখে লাশ কাটাঘরের ভিতরে, ওই একটা ড্রয়ার খুলে ওই থেকে কিছু একটা খাইতেছে। খুব কড়মড় করে আওয়াজ আসতেছে। তখন ও ভয়ের চিন্তা না করে ও ভাবছে যে এটা কেউ বোধহয় লাশটা চুরি করতে আসছে, ভিতরে এটা কে। এই কথা চিন্তা করে সে ওই দরজাটা খুলে ফেলছে, ওই লাশ কাটা ঘরের দরজাটা সে খুলে ফেলছে। খুলে ফেলার পর ও কাছে গেছে,
ওই যে যারা সে দেখতেছে ওই লাশ, ওই ইয়ের যে লাশটা বের করছে, ড্রয়ারটা বের করে যে ওই থেকে কি খাইতেছে, ওটা তার ও দেখে নাই, কিন্তু ওই ওই লোকটারে সে দেখছে একটু অ্যাবনর্মাল অবস্থায়, মানে একটা সাধারণ মানুষ যেরকম থাকে ওরকম না, পিছন থেকে খুব অ্যাবনর্মাল লাগতেছে, কিরকম জানি আচরণ করতেছে, আর ওই থেকে ওই ড্রয়ার থেকে তুলে তুলে কি যেন খাইতেছে। যখন সে লাইট মারে তখন সে মানে তার গায়ের লোম সব দাঁড়ায় যায়। সে দেখে যে লাশটারে সে একটু আগে দেখছে যে মুখ থেকে কাপড় সরে গেছে, সেই লাশটাই ওখানে দাঁড়ায় আরেকটা লাশের থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। এটা দেখার পর ভাই ও টোটালি মানে দিশেহারা হয়ে যায় যে আমি এখন কি করবো, এটা আমি কি দেখতেছি, ও আল্লাহ এও কি সম্ভব। এই কথা চিন্তা করে সে পিছন দিক দিয়ে দৌড় দিয়েছে। দৌড় দেওয়ার সাথে সাথে পিছন থেকে ওই যে লাশটা আরেকটা লাশ খাইতেছিল, ও হাসতেছে, হাসে হাসে ওর পিছনে আসতেছে। এটা যখন ও দেখছে, ও বেরিয়ে যখন চলে আসছে, চলে আসে সার্জারি রুম আছে পাশেই একটা, ওই রুমে ঢুকে পড়ছে। ওই রুমে ঢুকে দরজা মেরে দিছে। দরজা মেরে দিয়ে তাৎক্ষণিক আর ওই যে ওই বন্ধুরে ফোন দিছে, যে বন্ধুটা এই চাকরিটা নিয়ে দিছে, ফোন দিছে। ফোন দেওয়ার পর বলতেছে যে হ্যালো তুই কই। তো ভয়েস শুনে বলতেছে যে এই কি ব্যাপার, তুই এরকম করে কথা বলতেছিস, কি হয়েছে, কোনো সমস্যা? কই বন্ধু আমার মেরে ফেলাবো, তুই তাড়াতাড়ি আয়, তুই তাড়াতাড়ি আয়, আমার মেরে ফেলাবো, আমি মেরে যাবো, আমার মেরে ফেলাবো। কি কস, কি হয়েছে? কই বন্ধু কথা কওয়ার সময় নাই, তুই একটু তাড়াতাড়ি আমার নাই, তুই তাড়াতাড়ি আয়, আমার মেরে ফেলবো। এই কথা বলার পর ওই বন্ধু বলতেছে তুই থাক, আমি এক্ষণ আইতেছি, আমি এক্ষণ আসতেছি। ও এই কথা বলে ফোন কাটে দেয়। কাটে দেওয়ার পর ও কিন্তু ভিতরে যা দরজা লাগাই দিছে, বাইরের থেকে ওরে বারবার দরজার মধ্যে আপনার করতেছে, নক করতেছে যে দরজা খোল, আর বলতেছে এই খোল, তুই খোল, কইতাছি দরজা খোল, এইভাবে কথা বলতেছে। ও মানে ওর অবস্থা তখন খুব খারাপ। ও চিন্তা করতেছে যে আমি মনে আজকে বাঁচব না, আমার মেরে ফেলাবো। এই চিন্তা করতে করতে ও পেছন দিকে তাকায় দেখে সার্জারি রুমের ভিতরে ওই লাশ। খুবই ভয়ানক একটা ব্যাপার। মানে এতটাই ভয়ানক, ও এই মুহূর্তে ও আর মানে কোনো ওর মধ্যে কোনো কাজ করতেছে না, মানে কি করব। ওনার সাথে বাস্তবেই ঘটতেছে নাকি উনি কল্পনা মানে ও বুঝার চেষ্টা করতে পারছে না যে আমার সাথে এটা কি হইতেছে। হ্যাঁ, ওই ভিতর থেকে ভিতরে যখন ওই লাশটা হাসতেছে আর কইতেছে তুই আজকে কই পালাবি, তুই তো আজকে শেষ। তাৎক্ষণিক সে ওই দরজা খুইলা দৌড় দিছে। দৌড় দেওয়ার পর ভাই যেই ঘটনা ঘটছে এটা আরো ভয়ঙ্কর। সে দেখে বাইরে ওই দরজা খুলে বেরোনোর সাথে সাথে দেখতেছে তার সামনে দাঁড়ানো যতগুলা লাশ ওই লাশ কাটা ঘরের ভিতরে ছিল, প্রত্যেকটা লাশ তার সামনে দাঁড়ানো একই অবস্থানে। ওই যে লাশটা তাকে তাড়া করছে, ওই লাশটা যেভাবে আছে সে প্রত্যেকটাই এইভাবে ওর দিকে আসতেছে ওইভাবেই। এটা দেখার পর ও জাস্ট খালি চিৎকার দিতেছে আর বলতেছে যে আমার ছেড়ে দাও, আমার মারো না, আমার ছেড়ে দাও। কারণ ওর কাছে এখন কোনো রাস্তা নাই ভাই। পেছন দিকে ফিরলেও এই লাশ, সামনের দিকে ফিরলে আরো 8-10টা লাশ, সব ওরে আক্রমণ করতেছে। তো ওরা সবগুলা মিলে ওরে ধরে ফেলছে, ওই লাশগুলো ওরে ধরে ফেলছে। এই লাশটা ওই লাশ ওই পর্যন্ত গেছে। তাৎক্ষণিক ওর ওই বন্ধু মোটরসাইকেল নিয়ে আপনি লাশ কাটা করে ঢুকে ভিতরে ঢুকছে। ভিতরে ঢোকার পর ও মানে বুঝতেও পারেনি যে এরা কারা। ওই যে বন্ধুটা ঢুকছে আইসে এদেরকে জিজ্ঞেস করতেছে, এই আপনারা আমার বন্ধুরে দেখছেন, আমার বন্ধু কই? ততক্ষণে ভাই ওই বন্ধুরে ওই শুয়ায় ফেলছে, অলরেডি অ্যাটাক করে ফেলছে। তখন 2-4 জন এই বন্ধুর দিকে তাকাইছে, তাকানোর পরে এই বন্ধুর মাথা ফিরে গেছে, এগুলা কি? পরে ওখান থেকেই ওই লাশগুলা বলতেছে
যে শোন, তোর বন্ধুরে তো শেষ করে ফেলাম, এখন তোর পালা, এখন তোর পালা। এই কথা শোনার পর উঁচায় দেহে ওর বন্ধু নিচে রক্তাক্ত অবস্থায় পড়া। মানে এমন একটা পরিস্থিতি ভাই, এটা আসলে বাস্তব না স্বপ্ন সে কল্পনা করতে পারতেছে না যেগুলা কি করতেছে। ও তাৎক্ষণিক তার জীবন নিয়ে ওখান থেকে দৌড় দিয়ে বেরিয়ে আসছে। বেরিয়ে আসার পর আপনার ওই ওই মুহূর্তে তো ওখানে কেউ ছিল না, লাশ কাটা ঘরের ওখানে। বেরিয়ে আসার পর সে ওখান থেকে কোন রকম যান নিয়ে বেরিয়ে এসে পড়ছে। আসার পর পরের দিন সকালে সে আবার লাশ কাটা ঘরে গেছে। যায় ওখানে যে ওই যে চাচা ছিল যে চাকরিটা নিয়ে দিছে, সেও আপনার ওহেনেরই একজন মানে বয়স্ক পাহারাদার, যার কারণে সে চাকরিটা নিয়ে দিতে পারছিল। ওই চাচা তারে সাবধান করছিল, যে চাচা, ওই চাচা ওহেনের একজন বয়স্ক পাহারাদার, কিন্তু খুব একটা বেশি ওই মধ্যে থাকে না। তো ওই চাচার ওহেনে সে গেছে, সঙ্গে ওই ডাক্তার আর কম্পাউন্ডার এদেরকেও ডাক দিয়েছে। ওরা যখন আসছে যে কি কি ব্যাপার, আপনি কে? ডাক্তার কম্পাউন্ডার, আপনি কে? এরকম মানে ও তো খুব অস্থিরতা অবস্থায় উনি ওদেরকে যে ধরছে। কি হয়েছে, আপনি কে? পরে সে বলতেছে যে আমার বন্ধু, আমার বন্ধু কই? আমি কালকে রাত্রে এরকম অবস্থা দেখছি আমার বন্ধু, আমি কোন রকমে জান নিয়ে বেরিয়ে চলে গেছি, আমার বন্ধু কই? আমার বন্ধুরে দেন। তখন সবাই মিলে আপনার লাশ কাটা ঘরে ঢোকে। লাশ কাটা ঘরে ঢোকার পর ওই ডাক্তার কম্পাউন্ডার যেটা দেখে যে একটা ড্রয়ারে, মানে যেরকম ছিল আগে ওরকম, মানে তারা যেরকম রেখে গেছিল রাত্রে ওরকমই আছে লাশ কাটা ঘর, একটুও পরিবর্তন হয় নাই। মাঝখান থেকে একটা ড্রয়ার খুলে দেখে নতুন একটা লাশ, মানে নতুন একটা লাশ। তার থেকে বড় কথা হতেছে সেই লাশটা তার বন্ধুর, তার বন্ধুর লাশ। এটা দেখার পর তার মানে সে একটা চিৎকার দিছে, যেটা কি হইলো, আমার বন্ধু আর নাই। তখন ও চাচারে ধরে, যে চাচা এটা কি হইলো, কেমনে কি? আমার বন্ধুরে মেরে ফেলাইলো কেমনে? কে মেরে ফেলে? আর আপনি আমার একটু খুলে কোন তো, যে এদের ঘটনা কি? আমি কালকে রাতে আমার সাথে এরকম ঘটছে, আমি আইসা আমার বন্ধুর আমি রক্তাক্ত অবস্থায় দেখছি, কিন্তু আমার যখন অ্যাটাক করছে তখন আমি দৌড়ে চলে গেছি। তখন ওই চাচা তারে একটা ঘটনা বলে, যে জন প্রশ্ন করে আর কি, যে চাচা এরকম যে হয়ে গেল, আপনি তখন বলছিলেন যে ভিতরে কিছু হইলে কিন্তু তুমি যাইও না, ওদিকে কানি দিও না, আপনিও তো এখানে চাকরি করেন তাই না? আপনার কিছু হয় না কেন? আপনার কিছু হইল না কেন? এটা আমাকে বলতেই হবে। তখন ওই চাচা বলতেছে, কই দেখো বাবা, আমি যখন এখানে এসে চাকরিতে ঢুকি তখন আমি তোমাদের মতো ইয়াং ছিলাম, আমারও পরিবার খুব দরিদ্রই ছিল, চাকরির উদ্দেশ্যে আমার এখানে আসা হয়েছিল। তো এই চাকরি আমি যখন প্রথম নিছি তখন আমার সাথে আরেকজন ছিল, ও আমার বন্ধুই ছিল, এখানে আমরা দুইজন ডিউটি করতাম। তো এই ডিউটি করার সুবাদে একদিন রাত্রে তোমার একজন ডাক্তার এর ভিতরে, এই যে সার্জারি রুমের ভিতরে একটা লাশের পোস্টমর্টেম করতেছিল, তাও আনুমানিক রাত 1টার পরে, আর কেউ ছিল না। তখন আমি ঘুমাইতেছিলাম, আমি আমার ওই বন্ধুটারে বলছিলাম যে দুজনের শিফট মিল করে নেই, আমি কিছুক্ষণ ঘুমামু, তুমি আমার ডাক দিবা, ডাক দেওয়ার পরে তুমি ঘুমাইলে আমি পাহারা দিব। তো আমি যখন ঘুমাই পড়ছি ওই বন্ধুটা তখন সজাগ ছিল। ওই বন্ধু লাশ কাটা ঘরের ভিতরের সাইড থেকে যখন শব্দ শুনছে
তখন ও ভিতরে গেছিল, যায় দেখে একটা ডাক্তার একটা লাশ কাটতেছে একাই, আর কেউ নাই, পোস্টমর্টেম করতেছে। তখন ওই বন্ধুরা বলতেছে, ডাক্তার সাহেব কি ব্যাপার, এত রাত্রে আপনি একা এখানে একটা লাশ পোস্টমর্টেম করতেছেন, এরকম তো দেখি নাই। পরে ওই ডাক্তার বলতেছে যে তুমি আবার এখানে আসছো কেন, তুমি এখানে আসার পারমিশন আছে, যাও তোমার ডিউটি, বাইরে বাইরে যাও। তো বাইরে এসে ওই বন্ধুটা আমার সাথে এই ব্যাপারটা শেয়ার করলো যে দেখো এখানে আমার কাছে একটু সন্দেহ লাগতেছে বন্ধু, এখানে একটা কিছু হয়, আমার কাছে না সন্দেহ লাগতেছে। তো আমি তখন জিজ্ঞেস করলাম যে তোমার কি সন্দেহ লাগতেছে। পরে ও বলতেছে যে দেখো এখানে এরকম কোনো কাজ হয় যে তোমার জীবিত মানুষেও আইনে তাদের কিডনি টিডনি এগুলা রাইখে দেওয়া হয়, পরে হয়তো মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। তাহলে এটা তো অন্যায়, এটা তো এক ধরনের অপরাধ। আমি পুলিশের কাছে যাই এটা নালিশ করব, এনে আরো লোক আছে, এখানে আবার আপনার ওই ডাক্তারের যে ভিতরে ওই কাজটা করতেছিল তখন একটা গাড়ি দিয়ে আবার 2টা লোকও আসে, ওখানে আবার একজন হইতেছে আপনার একটা হসপিটালের একটা মালিক। ওই সুবাদেই সেই সবগুলা তারা যে কথা বলতেছিল ভিতরে ওই 2জন আর ওই ডাক্তার, ও আবার এই সবগুলা শুনে ভিতর থেকে বাইরে থেকে কথাগুলা শুনে আসি, তখন ওই বন্ধুটারে বলে যে এই দেখো এই ঘটনা, এটা পুলিশকে ইনফর্ম করতে হবে। তখন আমি তারে পরামর্শ দিয়েছিলাম যে আমরা যদি পুলিশের কাছে যাই এই ঘটনাগুলা বলি, তাহলে এরা হইলো পয়সাওয়ালা লোক বন্ধু, আমরা হলাম গরিব, আমাদের কথার কোনো দাম দিব না। আর যদিও বা দেয় পুলিশে, তাহলে এদেরকে হয়তো বা ধরে নিয়ে 2, 4, 5, 7 দিন জেল দিব, তারপরে এরা আবার বেরিয়ে আসবো, তখন আমাদেরই ক্ষতি হবে, ক্ষতি করবো। আর সে আমরা ওয়াচম্যান, আমরা পাহারাদার, পাহারাই দিই, এটা নিয়ে ঘাটাঘাটি করো না, আমাদের সবকিছু শেষ হয়ে যাবো, আমাদের নিঃস্ব করে দেবো যদি এরকম ঘাটাঘাটি করো। এই কথা শোনার পর ওই বন্ধুরা তখন বলে যে না, তোমার কথাটা ঠিকই বলছো, আমরা তো এর সঙ্গে পারবো না, থাক সমস্যা নাই। তো ওই যে ডাক্তার যে পোস্টমর্টম করতেছিল, ও একদিন রাত্রে হঠাৎ করে ওই পাহারাদার যে দেখছে সবকিছু শুনছে ওর কাছে আসে। ওই দিন আবার ওই বন্ধুটা দেরিতে আসে, তখন পর্যন্ত আসে নাই ডিউটিতে। তো ওরা এসে বলতেছে যে আমার বাচ্চার ব্লাড দরকার, তো আমি তো কোথাও ওই ব্লাড পাইতেছি না, তোমার ব্লাড স্যাম্পলটা একটু দিবা, যদি মিলে তাহলে তুমি আমার বাচ্চাটা একটু রক্ত দিয়ে বাঁচাবা। তো যথাসম্ভব নর্মালি ব্যাপারটা নিয়ে বলছে যে অবশ্যই ডাক্তার সাহেব চলেন। এরে নিয়ে যে, কারণ যেহেতু সবকিছু জানে ফেলছে, এরে নিয়ে যে আপনার অজ্ঞান করে, মানে ডাক্তার কি জানতো যে সেই লোকটা সবকিছু জেনে ফেলছে? হ্যাঁ, ডাক্তার বুঝে ফেলছিল যে এই লোকটা সবকিছু জেনে ফেলছে। তো এই লোকটা যদি বেঁচে থাকে তাহলে তো আমাদের জন্য ক্ষতি, বাইরে এই জিনিসটা প্রকাশ হয়ে যাবে যে আমরা এই কাজটা যে করতেছি। তো ওরে এইভাবে ফুসলায় ফাসলায় নিয়ে যায়, ওরে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ওর কিডনি একটা খুলে নিয়ে নেয়। তো দেরিতে আসে যখন ওই বন্ধুটা এসে ওরা খুঁজে যে আমার কি ব্যাপার আজকে, ও কই। ওই মুহূর্তে ভিতর থেকে একটা গ্যাংরানির আওয়াজ পায় সে, সার্জারি রুমের ভিতর থেকে। এই গ্যাংরানির আওয়াজটা যখন পায় তখন সে ভিতরে যায় দেখে ওর বন্ধুটা ওই টেবিলের উপর শুয়ে আছে, একটা ব্যান্ডেজ করা আর কি, এনে কিডনি এনে একটা ব্যান্ডেজ করা পেটের সাইডে। তখন ওর জ্ঞান আছে, তখন ওই বন্ধুরা যখন কি ব্যাপার তোমার এই অবস্থা কেন, তুমি এনে কেমন এই অবস্থা কেন, তখন ও ঘটনাটা বলে যে বন্ধু এই ঘটনাটা আমি তোমারে বলছিলাম যে আমরা জানাই দিই, কিন্তু তুমি না করছিলা। আজকে আমি তো বাঁচবো না, কিন্তু আমি মারা গেলেও আমি একটা অভিশাপ দিয়ে যাইতেছি, এই হাসপাতালের মর্গে
আজকের পর থেকে যত লাশ আসবে তারা সব জীবিত থাকবে, আর এই হাসপাতালটা অভিশপ্ত হবে। এই লাশ কাটা ঘর, যারা এখানে আসবে তাদেরই ক্ষতি হবে। আমি এই অভিশাপটুকু দিয়ে যাইতেছি বন্ধু। এই কথা বলে সে মারা যায় ওই লোকটা। এ আর কারোর কাছে এটা প্রকাশ করে না, ও যে কথাগুলো বলে গেছিল। কিন্তু ওই যে যেই বন্ধুটা মারা যায়, এই যে এই ওয়াচম্যানের পাহারাদারের যে আরেকটা পাহারাদার যে আছিল, এই যে মারা গেল, এই পাহারাদারটাই এর সাথে থাইকে যায় মরার পরেও, যেই কারণে এই লোকটার আদৌ অব্দি কোনো ক্ষতি হয় নাই। কিন্তু এই বাদে যারাই আসে তাদেরই ক্ষতি হয়। এই ছিল ভাই আমার আজকের প্রথম ঘটনা। অসাধারণ, খুবই অসাধারণ ঘটনা ছিল প্রিয় লিসেনার। গা শিরো ওঠার মতো ঘটনা ছিল। আমার কাছে তো খুবই ভয়ানক লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকে যেহেতু স্পেশাল এপিসোড, আজকে আর কথা বাড়াবো না, আমরা এখন সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। অনেক ভাই, তো দ্বিতীয় ঘটনা কি ঘটনা শোনাতে চাচ্ছেন আপনি? পরবর্তী যে ঘটনাটা আমি বলবো, এটাও একটা লাশ কাটা ঘরেরই ঘটনা। এই ঘটনাটা আমার খুব কাছের একজনের কাছ থেকেই শোনা ভাই, কিন্তু আমি তার নামটা বলতেছি না, সে বলছে তার নামটা না জানাইতে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো যার কাছে শোনা তারই এলাকারই একজন, তো আবার আপনার লাশ কাটা ঘরের যে ডাক্তার থাকে না, ওই আপনার ডোম কিন্তু আপনার লাশ পোস্টমর্টম করে, কিন্তু ওখানে কিন্তু একজন ডাক্তার থাকে। ওই কি হইলো না হইলো, লাশটা কিভাবে সে মারা গেল, পোস্টমর্টমের যেটা আর কি রিপোর্টটা, এর জন্য কিন্তু একটা ডাক্তার থাকে ওখানে। তো ওই ছেলেটা আবার এরকমই একটা ডাক্তার। তো তারই আবার এলাকার দুটো ছোট ভাই আছে, এই বয়স দুইজনের 25 কি 26 এরকম। তো তাদের আবার পরীক্ষা টরীক্ষা শেষ, ফ্রি সময় কাটাইতেছে তারা। তাদের মধ্যেই একজনের চিন্তা আসছে যে লাশ কিভাবে কাইটে পোস্টমর্টেম করে এটা তারা দেখবে। তো যথারীতি চিন্তা করার পরে ওই এক বন্ধু আরেক বন্ধুরে বলতেছে, এই বড় ভাইয়ের সাথে একটু কথা কইয়া চল না, একদিন আমরা লাশ কাটা দেখি, পোস্টমর্টেম কিভাবে পোস্টমর্টেম করে। তো এই কথা শোনার পর ওই ছেলে বলতেছে যে এটা দেখবার চাস, এটা দেখলে তো ওর তো ভয়ও করতে পারে। কারে দেখ, কিসের ভয়? এমন করে কোনো ভয় আছে বেটা? আমার কোনো ভয় আছে? চল আগে ভাইয়ের সাথে আলাপ করি, ভাই পারবো, আমরা দেখবো। তো দুজনেই বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে চল যাই, ভাইয়ের সাথে কথা কই। তো ওই ভাইয়ের বাসায় যায়, যথারীতি আড্ডা টাড্ডা দেয়। দেওয়ার পর এক পর্যায়ে ওই যে বন্ধুরা প্রথমে আর কি বলতেছে যে পোস্টমর্টেম দেখবো, ওই বন্ধু বলে ওঠে যে ভাই আপনার কাছে একটা অনুরোধ আছে ভাই, আমাদের এটা শখ পূরণ করতে হবে, আমাদের একটা ইচ্ছা পূরণ করতে হবে আপনার। কি তোদের আবার কি ইচ্ছা? ভাই আপনি তো আসলে লাশ কাটা ঘরে থাকেন, পোস্টমর্টমের সময় থাকেন, তো আমাদের খুব ইচ্ছা ভাই আমরা পোস্টমর্টম কিভাবে করে এটা আমরা দেখবো। তো উনি আবার ধমক দেয়, ভাই জিমি করস, বাচ্চা পোলা বান এগুলা এগুলা দেখলে ভয় পাবি, সম্ভব না, এগুলো দেখানো যাবো না। তো দুইজনেই পরে বলতেছে যে না না ভাই প্লিজ ভাই আমরা দেখবো ভাই, আপনি একটু ব্যবস্থা করে দেন ভাই, আমরা দেখতে চাই ভাই, খুব ইচ্ছা ভাই, আম করে খুব ইচ্ছা এটা। এই কথা বলার পর ওই বড় ভাইটা মানে ওরা অনেক রিকোয়েস্ট করার পর ওই বড় ভাইটা বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি দেখি কালকে যাই, আগে যাই দেখি, যদি আমি ওরকম অনুমতি নিতে পারি তাহলে আমি তোদেরকে ফোন দিয়ে জানাবো, তারপরে তোরা আসিস। আচ্ছা ঠিক আছে ভাই কই ওরা আইসে পড়ে। আইসা পড়ার পরে পরের দিন ওই বড় ভাইটা ওই ওই দুইজনের থেকে একজনের ফোন দেয়। ফোন দেওয়ার পর বলতেছে এই তোরা কই? তো ওই ছেলেটা বলতেছে কই ভাই আমি তো বাসায়। কই তোর বন্ধু কই? কও তোর বাসায় ভাই। কই শোন, তোরা তো পোস্টমর্টম দেখতে চাইছিলি, তাইলে আমি তো তোদের জন্য 1 ঘন্টা সময় অনেক অনুরোধ করে নিছি, তোরা তাহলে তাড়াতাড়ি আইসে পড় দুইজনে। তো তাৎক্ষণিক তাড়াতাড়ি রেডি হয়ে
ওর ওই বন্ধুর বাড়িতে যায়, তাড়াতাড়ি ডাইকে ডাইকে যাই, তাড়াতাড়ি ওঠ, ভাই ফোন দিছিল, বলছে যাইতে। ঠিক আছে চল। তো দুজনে মিলে যায়। যাওয়ার পর ওই বড় ভাই সহ দুজন সহ তিনজন লাশ কাটা ঘরে গেছে। যাওয়ার পর লাশ কাটা ঘরের বাইরে যে কাটবো ডোম, ও বসে আছে। তো এই ডাক্তার দেখে সে সালাম দিল, সালাম দিয়ে বলতেছে যে ডাক্তার সাহেব আপনি আসছেন, দেরি করলেন, তো অনেকক্ষণ যাবত বসে আছি। পরে বলছে এরা কারা? ওই ডুম বলতেছে এরা কারা? এই শোনো, এরা হইলো আমার ছোট ভাই, এরা পোস্টমর্টম কেমনে করে ওটা একটু দেখবো, এই তোরা যা ভিতরে যা, ডোমের সাথে যা। তো ওরা ভিতরে যায় ভাই। যাওয়ার পর ওই ডোম যথারীতি তার কাজ শুরু করে। কিন্তু যে লাশটার পোস্টমর্টম করব, ওই লাশটা আপনার যখন মুখটার থেকে কাপড়টা সরায়, এমন একটা বিভৎস চেহারা ছিল, আর সারা শরীরে রক্ত। এটা দেখে একটা বন্ধু একটু ভয় পেয়ে যায়, কি আল্লাহ এরকম কে, লাশটা এরকম কে, মানে খুব বিভৎস ভাই। তো যাই হোক, সাথে সাথে আপনার ওই ডোম কি করলো, আপনার দিয়া তার যে ছুরি আছে, লাশ কাটা যে ছুরি, ওই ছুরি দিয়ে গেট গেট করে আপনার মনে করেন যে লাশটা কাইটা ফেলাইলো, কাইটা কুইটা মনে করেন যে ওটা পোস্টমর্টম করে ফেলাইলো। তো ওরা তো দেখলো, এটা দেখার পর খুব ভয় পাইলো। ভয় পাওয়ার পর যেটা হয়, ওই দিন ওই ভাইয়ের সাথে তারা বাসায় চলে যায়, পোস্টমর্টমটা দেখে ওরা বাসায় চলে যায়। চলে যাওয়ার পরে যেটা হয়, ওই যে বন্ধুটা একটু বেশি ভয় পাইছে, এই বন্ধুটা রাতে যখন শুয়ে আছে ভাই ঘরের মধ্যে, ও অনুভব করতেছে ওর ঘরে কেউ একজন আছে। হ্যাঁ, ওর ঘরে কেউ একজন আছে। তো প্রথমে ও মনে করে এটা একটা হ্যালোসিনেশন, তার মনের ভুল। তাহলে সে আবার ঘুমায় পড়তে চায়। একটু পরে সে সরাসরি টের পায় যে তার ঘরে, তার সামনেই, সে যে খাটের মধ্যে শুয়ে আছে, সেই খাটের সামনেই একটা মানুষ দাঁড়ানো, তার দিকে চায় আছে। এটা দেখার পর যতটা না সে ভয় পাইছে ভাই, তার থেকে বেশি ভয় পাইছে যে যেই লোকটা তার সামনে দাঁড়ানো তার ঘরে, এটা আর কেউ নাই, যে লাশটার পোস্টমর্টম তারা দেখে আসলো, সেই লাশটাই, ওই বিভৎস চেহারাটাই। এবং কি তার উদ্দেশ্য করে বলতাছে, ওই ছেলেটার উদ্দেশ্য করে বলতাছে, মানুষের কষ্ট দেখতে তোদের এতই ভালো লাগে, পোস্টমর্টমের যে কি কষ্ট ওটা আমি বুঝছি। হ্যাঁ, এই কষ্ট দেখতে এতই ভালো লাগে, তোরে আমি ছাড়বো না। এই কথা যখন বলে, তখন ও মানে ভয় পেয়ে যায়। তখন ও মানে তাৎক্ষণিক লাশটারে কইতেছে, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, এইভাবে বলে আপনার মাপ চাইতেছে। তখন ওই লাশটা ওরে বলে, তোর আমি মাফ করতে পারি একটা শর্তে। কি কোন? ওরে বলতেছে যে দেখ, আমার লাশটার দাফন কাফন করার কেউ নাই, আমার লাশটার দাফন কাফন করার কেউ নাই। তোরা আমার লাশটারে আমার গ্রামের বাড়ি নিয়ে সুন্দর করে দাফন কাফনের ব্যবস্থা করবি, আমার খুব কষ্ট হইতেছে। এই কথাগুলা লাশটা ওই ছেলেটারে বলতেছে। তো বলার পর ওই লাশটা গায়েব হয়ে যায়। ওন থেকে গায়েব হয়ে যাওয়ার পর পরদিন সকালে ওই বন্ধুর বাসায় এই বন্ধুরা যায়। যাওয়ার পর ওই বন্ধু তারে বলতেছে, আমিও তো এটাই দেখছি রাত্রে, মানে এটা সে দেখছে, স্বপ্নেই দেখছে না বাস্তবে সে লাশ আসছে, তারা সে বুঝতে পারতেছে না যে কি হইতেছে এটা। তখন দুই বন্ধুই যখন একই রকম স্বপ্ন দেখলো বা বাস্তব হইলো, যেটাই হোক আর কি, দুইজনে মিলে ওই বড় ভাইটার কাছে যায়। তাড়াতাড়ি যাওয়ার পরে বড় ভাইটার বাসায় যায়, ডাক দেয়, কিরে তোরা এত সকালে?
ভাই আপনার সাথে কথা আছে, কয় আয় ঘরে আয় বল। না ভাই ঘরে কমু না, বাইরে চলেন কোনো একটু চা খাইতে খাইতে কই কথাগুলা। ওই তাহলে চল। তো তাৎক্ষণিক তারা একটা চায়ের দোকানে যায়, বসে বসে আপনার ছোট ভাই দুটো বড় ভাইটারে বলতেছে, ওই ভাইটারে যে ভাই কালকে রাত্রে তো এরকম এরকম একটা ঘটনা আমার সাথে ঘটছে, ওর সাথেও ঘটছে, এখন কি করা যায়। আইসা বলতেছে যে তার লাশের দাফন কাফন করার জন্য গ্রামের বাড়ি নিয়ে যায়। বড় বড় ভাইটা বলতেছে যেহেতু এই স্বপ্ন তোরা বা বাস্তব যাই হোক দুজনেই দেখছস, তাহলে আমাদের উচিত এই লাশটারে নিয়ে ওই গ্রামের বাড়িতে যায় পৌঁছায় দিয়ে সুন্দর করে দাফন কাফনের ব্যবস্থা করে দেয়া। পরে তারা তিনজনে মিলে ওই লাশটারে তার গ্রামের বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয় এবং সেই লাশটার সুন্দর করে আপনার দাফন কাফনের ব্যবস্থা করে দেয়। পরবর্তীতে তাদের সাথে ওরকম কোনো কিছু আর ঘটে নাই, কিন্তু একটা স্বপ্ন তারা দেখছে যে ওই যে লাশটা যার দাফন কাফন করে আসলো, ও তাদেরকে স্বপ্নে দেখাইলো যে তোদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই, তোরা আমার আত্মাটারে শান্তি দিছস। এই স্বপ্নটা আর কি তারা দেখে। তো এই ছিল ভাই আমার দ্বিতীয় ঘটনা। বাহ, খুবই চমৎকার হরর একটা গল্প ছিল। প্রিয় লিসেনার, এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। একটা কথা মনে রাখবেন, রাত যত গভীর হয় অদৃশ্য জগৎ ততই জেগে ওঠে। আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমাদের এই অনুষ্ঠানের যে ঘটনাগুলো হয়, সেই ঘটনাগুলো আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে শোনা ঘটনা, বাস্তবতার সাথে তার কতটা মিল আছে সেটা আমরা জানি না, কিংবা আপনাদেরকে বিশ্বাস করতে বলছি না। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। তো চলুন আর কথা বাড়াবো না, আমরা এখন চলে যাব আমাদের তৃতীয় ঘটনায়। রনিক ভাই, এখন তৃতীয় ঘটনা মানে কি ঘটনা দর্শকদের শোনাতে চাচ্ছেন? ধন্যবাদ শিশির ভাই। তৃতীয় যে ঘটনাটি আমি লিসেনারদের সাথে শেয়ার করব, এই ঘটনাটা একটু ছোট হলেও ঘটনাটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। তো ঘটনাটা হচ্ছে দুইটা ছেলে আপনার তাদের এক্সাম শেষ করছে, পরীক্ষা শেষ। তো তাদের এক বন্ধুর খালার বাড়িতে বেড়াইতে যাবে। তো সবাই প্রস্তুতি নিছে যে তার খালার বাড়িতে যাবে। তো গেছে, তারা রাত্রে বের হইছে, যেতে যেতে সকাল হয়ে গেছে। তো যায় ওই যে খালার বাড়িতে আর কি গেছে, ওই যে খালার বাড়িতে যাওয়ার কথা বা গেছে, তার যে বন্ধু, ওই বন্ধুর মাধ্যমে তার খালার বাড়িতে গেছে আর কি। তারা বলছিল আগে যে পরীক্ষা শেষ হলে আমরা একটা ছোটখাটো একটা ভ্রমণ করবো। তো তখন বলছে যে আমার খালার বাড়িতে আয়, যেহেতু বাড়িটা এমন একটা জায়গার মধ্যে তোদের ভালো লাগবে, গ্রামের মধ্যে ভালো লাগবে। তো তা সবাই ব্যাগ ট্যাগ গুছায় মানে রাত্রে বেরিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর যেটা হইলো যে ওই ছেলেরে ফোন দিছে যে এই আমরা তো আসছি, আমাদের এসে নিয়ে যা, যেহেতু চেনে না। তো ওরা ফোন দেওয়ার পর ওই ছেলেটা বলতেছে তোরা তো আসছস, খালা তো এদিক দিয়ে অসুস্থ হয়ে পড়ছে। তো কেমন ব্যাপার না, আচ্ছা ঠিক আছে তোরা এক কাজ কর, আমি একটা ঠিকানা দিতেছি, এই ঠিকানা অনুযায়ী তোরা চলে আয়। তুই আসবি না? বন্ধু আমি একটু খালার থাকতে হইতেছে, খুব অসুস্থ হয়ে পড়ছে, একটু আমার একটু প্লিজ মাফ কর, আমি তোরা আমি যেটা বলতেছি এইভাবে আয়, এই রাস্তা ধরে আয়। তো এরা চিন্তা করলো যে ঠিক আছে, যেহেতু খালা অসুস্থ থাক আমরা তাহলে যাই। তো এরা গেছে, যাওয়ার পর বাড়িতে যে উঠছে, উঠার পর এহেনের আবার একটা ছেলে আপনার বাইরে বেরিয়েছে। এই তো একটা সামনে একটা চায়ের দোকান, ওই চায়ের দোকানে বসে চাটা খাইতেছে আর কি।
এর মধ্যেই ওই যে ওই যেই বন্ধুর বাড়িতে গেল, খালার বাড়িতে, ওই যে বন্ধু যার মাধ্যমে গেল, ওই বন্ধুটা এর ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, এই কই তুই? পরে বলতেছে যে আমি তো ওই যে খালার বাসা থেকে একটু কিছু দূর সামনে একটা চায়ের দোকানে বসে চা খাইতেছি। কই খালা তো অনেক অসুস্থ হয়ে পড়ছে, খালারে হাসপাতালে নিতে হবো, আমরা হাসপাতালে নিয়ে যাইতেছি, তুই কি যাবি আমাদের সাথে? গেলে তাড়াতাড়ি বাসায় আয়। তো এই ছেলে বলতেছে যে যেহেতু হাসপাতালে নিয়ে যাইতেছে, আমি তাহলে ওখানে যাই কি বল? তো এই বলে দেয় যে না বন্ধু তোরাই যা, আমি একটু পরে বাসায় এসে পড়ব। পরে ওই ছেলেটা বলতেছে যে ঠিক আছে তাহলে বন্ধু আমরা সবাই হাসপাতালে যাইতেছি, তোরা তুই এক কাজ করিস, বাসায় আইসে তুই থাকিস, তুই কোনো কি করিস না, কোনো ভয় টয় পাইস না বা চিন্তা করিস না, তুই বাসায় এসে থাকিস, পরে আমরা আসমুনি, তোরে ফোন দিবনি। এই ছেলে বলতেছে আচ্ছা ঠিক আছে। তো এই ছেলে যথারীতি চাটা খাইয়া খালার বাসায় ঢোকার আগে বাহির থেকে যেটা দেখে যে খালার বাসাটা পুরোপুরি অন্ধকার, কোনো লাইট টাইট নাই। তো তখন চিন্তা করে কি ব্যাপার, একজনও নাই বাসায়, সবাই গেছে গা, বাসাটা এরকম অন্ধকার হয়ে রয়েছে, আচ্ছা ঠিক আছে যাই। তো যায়, যাওয়ার পর বাসায় ঢুকে আপনার লাইট জ্বালায় ও ওর মতো বাথরুমে যায়, ফ্রেশ ট্রেশ হয়ে আপনার বেডে আসে শুয়ে কিছুক্ষণ মোবাইল চালানোর পর আবার উঠে আবার কিছুক্ষণ ল্যাপটপে একটু কাজ টাজ করে, এমনিতেই কি কাজ টাজ করলো ল্যাপটপে করছে করে, রাত হয়ে গেছে, প্রায় রাত বাজে তখন 2টা। তো চিন্তা করতেছে যে তাহলে ওরাও যেহেতু আসলো না, তাহলে বোধহয় আজকের ওরা আসবো না, হাসপাতালে থেকে যাব, আমি শুয়ে পড়ি। এই কথা বলে সে ঘুমাইতে যায়। তখন সে অনুভব করতে পারে তার ঘরের মধ্যে কেউ একজন আছে, মানে সে এরকম অনুভব করতেছে। তো সে যথারীতি ঘুম ভাঙে তাকায়, চোখ খুলে তাকায়, দেখে যে না ঘরে কেউ নাই। তো বলা যায় এটা বোধহয় আমার মনের ভুল, এটা আমার মনের ভুল, বোধহয় একা আছি এই জন্য বোধহয় এরকম চিন্তা হইতেছে, থাক ঘুমায় পড়ি। এই কথা চিন্তা করে সে যখন আবার চোখ বন্ধ করে, সে স্পষ্ট শুনে বাইরে কেউ হাঁটতেছে, দরজার বাইরে। এটা শোনার পর সে তড়িঘড়ি করে উঠে পড়ে, কি ব্যাপার, বাসায় তো কেউ নাই, তাহলে দরজার বাইরে হাঁটে কি? স্পষ্ট হাঁটার আওয়াজ শুনতে পাইতেছি। সে যায় দরজাটা খোলার পর তাকায় দেখে কেউ নাই। তখন সে একটু ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি করে সে দরজাটা লাগাই দেওয়ার পরে সে বেডে আসার পর বেডের একটু সাইডেই আপনার একটা জানালাটা আবার একটু খোলা ছিল। তখন সে জানালার দিকে তার চোখ পড়তেই তার গা শিউরে ওঠে, কেননা জানালার চোখ পড়তে সে দেখে তার যে খালা যারে হাসপাতালে নিয়ে গেছে, সেই খালা জানালার সামনে আইসা তারে ডাকতেছে, তার নাম ধরে ডাকতেছে এবং বলতেছে এই তুমি একটু বাইরে আসো। এইভাবে। তার খালার নাম কি ছিল? খালার নাম হলো জ্যোৎস্না। খালার নামটা জ্যোৎস্না। এই জ্যোৎস্না খালা আইসে তাকে ডাকতেছে, আর ছেলের নাম হচ্ছে রবিন। বলতেছে যে এই রবিন তুমি একটু বাইরে আসো তো। ও তখন চিন্তা করে কি ব্যাপার, খালা তো হাসপাতালে, আর সে তো মানে খুব খারাপ অবস্থা, ধরতে গেলে মৃত্যুশয্যায়, সে এত রাত্রে এখানে কিভাবে আসবো? সে তাড়াতাড়ি করে যায় জানলাটা লাগাই দেয়, বাইরে আর যায় না। লাগাই দেওয়ার পর সে দোয়া দুরুদ সূরা কালাম এগুলো পড়ে সে শয়। সে বুঝতে পারতেছে তার সাথে কিছু একটা ঘটতেছে। শোয়ার পর ঠিক আপনার 2-3 ঘন্টা পরে তার কাছে একটা ফোন আসে। এই ফোনটা করে হচ্ছে তার যে
বন্ধুটা, জ্যোৎস্না খালার যে কাজিন ছেলেটা, ওই ছেলেটা তারে ফোন করে যে বন্ধু তুই কই? পরে ও বলে যে আমি তো বাসায়। কই বন্ধু একটা দুঃসংবাদ আছে, আমার খালা তো মারা গেছে, আমার খালা মারা গেছে একটু আগে, আমরা লাশ নিয়ে আসতেছি। তো তাৎক্ষণিক সে আরো ভয় পেয়ে যায়, খালা মারা গেছে, তাহলে খালা যা আসলো হিনে কিছুক্ষণ আগে এটা কে ছিল? তাহলে ও আর এই ঘটনাটা তখন আর ওই বন্ধুরা বলে না ফোনে। তো বন্ধুরা লাশ নিয়ে আসে, আসার পর লাশটা একটা ঘরে রাখে ধোয়ানোর জন্য। লাশটা একটা ঘরে রাখার পর ওই ঘর থেকে সবাই বেরোয় আসে, বেরোয় এসে বাইরে বেরোয় আসে। সবাই যখন বাইরে বেরোয় আসে, অটোমেটিক্যালি আপনার লাশ যে ঘরে রাখছে ওই দরজাটা টাস করে বন্ধ হয়ে যায়। এমন ভাবে বন্ধ হয়ে যায়, মানে ভিতর থেকে কেউ ধাক্কা দিয়ে, খুব সজোরে জোরে ধাক্কা দিয়ে বন্ধ করে দিল। সবাই এটা দেখে একটু অবাক হয়। অবাক হওয়ার পরে দরজার কাছে যায়, সবাই খুব আপ্রাণ চেষ্টা করে দরজাটা খোলার জন্য, কিন্তু দরজাটা কোনোভাবেই খুলতেছে না। সবাই তখন মানে ভীত হয়ে যায় ভয়ে। তাৎক্ষণিক তারা একটা হুজুর ডাক দেয়, ওই এলাকার এক হুজুর ডাক দেয়, যে ডাক দিয়ে আনার পরে তারা বলে যে হুজুর, খালার লাশটা তো ভিতরে রাখা, তো দরজাটা তো খোলাই ছিল, কিন্তু লাশ রাইখে যখন আমরা বাইরে চলে আসছি, হুট করে দরজাটা বন্ধ হয়ে গেল, আমরা তো দরজা খুলতে পারতেছি না। এই কথাটা বলার সাথে সাথে তখন ওই বন্ধুটা রবিন পুরো ঘটনাটা খুলে বলে হুজুরে, যে হুজুর 1 মিনিট হুজুর, আমার কিছু কথা আছে। কি কথা? কালকে রাত্রে আমি তো এই বাসায় একা ছিলাম, তখন আমার সাথে এই ঘটনাগুলো ঘটে, এবং কি এই খালা সরাসরি আইসা আমারে বাইরে বেরোতে বলে। তখন হুজুর বলতেছে যে দেখো বাবা, এটা একটা দুষ্ট জিন, এই জিনটাই খালার রূপ নিয়ে তোমার হয়ে আসছিল। তুমি যদি বাইরে বেরোতে তাহলে তোমার ক্ষতি হয়ে যেত, এমনকি তুমি মারাও যেতে পারতা। তুমি যে বাইরে বেরো নাই, ভালো করছো। এই কথা বলে হুজুরটা যায় দোয়া কালাম করে দরজায় ফু দেয়, দরজাটা খুলে যায়। তো তারপর তারা আর কি ওই লাশটা ধোয়ায় টোয়ায় কাফন টাফন করে দাফন টাফন করে। পরবর্তীতে আর এরকম বা তার সাথে আর কোনো এরকম কোনো ঘটনা ঘটে নাই। তো এই ছিল ভাই আমার তৃতীয় ঘটনা। বাহ, খুবই ভৌতিক একটা ঘটনা ছিল। প্রিয় লিসেনার, আসলে সব কিছুর ব্যাখ্যা হয় না। আমি জানি না যে এই ঘটনার পেছনে কি ব্যাখ্যা আছে। যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই ব্যাখ্যা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তো আর কথা বাড়াবো না, আমরা আমাদের সেই অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। আমরা আমাদের এই শেষ ঘটনা দিয়েই আমাদের ঘটনাটা শেষ করতে চাচ্ছি। তো অনিক ভাই, শেষ একটি ঘটনা আপনার কাছে আমরা শুনতে চাচ্ছি, যে এই ঘটনা বলে আমাদের কুইজ পর্বে আমরা চলে যাব। আজকের এপিসোডের লাস্ট যে ঘটনাটা আমি বলবো, এই ঘটনাটা আমি আমার নানুর কাছ থেকে শুনছি। ঘটনাটা আজ থেকে অনেক বছর আগের। তো ওই সময় কারেন্টের এরকম সুব্যবস্থা ছিল না ভাই, মানে লোকজনও খুব একটা ছিল না। একে তো আপনার লোকজন এরকম ছিল না, দ্বিতীয়ত কারেন্টেরও এরকম ব্যবস্থা ছিল না। তখন বেশিরভাগ মানুষই হারিকেন ইউজ করত, ব্যবহার করত। রাত বিরাত যখন মানুষ বাইরে টাইরে যাইতো, দূর দূরান্তে বা কাছাকাছিও কোথাও যাইতো, ওই হারকেন বা টর্চ লাইট এই জাতীয় বা হারকেন এই জাতীয় কিছু ব্যবহার করত। তো একদিন রাত করে, রাত তখন 1টার একটু উপরে হবে, 1টা বেজে 20 মিনিট বা এরকম, 1টা 1:30 এরকম, এরকমের মধ্যেই। তো আমাদের ওই নানুবাড়ি এলাকায় আবার আপনার একজন লোক থাকতেন, উনি আপনার আবার আর্মিতে জব করতেন। তো আর্মিতে জব করার সুবাদে সে দূর দূরান্তে থাকতেন। তো যখন ছুটি পাইতেন তখন বাড়িতে আসতেন আর কি। তো এমনই একটা দিন, মানে ওই লোকটা হঠাৎ করে ছুটি পেয়ে
তার আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। তো রাত হয়ে যাওয়ার পরে যেটা হয় যে ওই যে বললাম যে তখন তো আসলে লাইটের ব্যবস্থা ছিল না, এমনকি লোকজনের ওরকম লোকজনও ছিল না। আর তখনকার ওই আমলে রাত্র 1টা 1:30 মানে বিশাল কিছু। তো উনি আপনার মানে আমি ঠিক করতে পারলাম না যে আর্মিতে জব করতে বা এরকমই একটা কিছু করতো, মানে একটা জব করতো আর কি। উনি মানে অনেকদিন আগে শুনছি তো ঘটনাটা, আমি ঘটনাটা আজকে বলতেছি আর কি। তো এখানে একটু হইতে পারে যে হয়তো বা আর্মিতে বা এরকম একটা টাইপের জব করতো উনি, মানে খুব দূরে থাকতেন জবের ইয়েতে আর কি। তো ওই লোকটা আসতেছে বাড়িতে আইসা, তো ওই মুহূর্তে আবার আবার আমি যে এলাকার কথাটা বলতেছি ওই এলাকাটা একটু মানে ভয়ানক টাইপেরই ছিল, খুবই একটু ভয়ানক টাইপেরই ছিল। মানে রাত হওয়ার পরে কেউ ওই দিক দিয়ে আসলে খুব একটা চলাচল করতো না। তিনি যেহেতু একটা ওরকম জব করতেন, একটু সাহসী লোক আছিল। তিনি যখন আসতেছেন, যখন এলাকায় ঢুকছেন, তখন ওই যে আনুমানিক রাত 1টা কি 1:30 বাজে। তিনি উনার মতো করে আসতেছেন। তো ওখানেই আবার একটা মানে একটা না ঠিক 2টা গাছ ছিল, খুব বড় বড়। একটা হচ্ছে বট গাছ, আরেকটা যেন কি গাছ, ওরকম টাইপেরই একটা গাছ, খুব বড় বিশাল আকৃতির। তো উনি ওই গাছ পর্যন্ত যখন হাইটে হাইটে আসতেছে, উনি একটা অবয়ব দেখতে পাইল। অবয়বটা উচ্চতা এতই বেশি, মানে একদম আকাশচুম্বী এরকম, অস্বাভাবিকের থেকেও অস্বাভাবিক। দেখার পর উনি একটু থমকে গেছে যে কি ব্যাপার, মানুষের অবয়ব বললে তো এত বড় হওয়ার কথা না, এটা কি? শিশির ভাই উনি যখন এই চিন্তা করার পর, এখানে একটা কথা ছোট করে বলতে হয়, ওই বট গাছ থেকে যে আরেকটা গাছ, এইটার দূরত্ব কিন্তু মোটামুটি ধরেন ভালোই, মানে কিরকম হবে ধরেন মিনিমাম 25 থেকে 30 হাত এরকম দূরত্ব। এই দূরত্বের মাঝে সে তার মাথাটা যখন উঁচা করছে অবয়বটা দেখার জন্য, সে দেখলো যে সে অবয়বটার একটা পা বট গাছের মধ্যে, আরেকটা পা আরেকটা গাছের মধ্যে। তার দিকে তাকায় খিলখিল করে হাসতেছে। এটা দেখার পর মানে সে আর নিজের ধরে রাখতে পারে নাই, সে জাস্ট একটা চিৎকার দিছে। একটা চিৎকার দিয়ে সে অজ্ঞান হয়ে গেছে, ওখানে পড়ে গেছে। তার চিৎকার শোনার পর আশেপাশের বাড়ি ঘরের লোকজন দৌড়াদৌড়ি করে বেরিয়ে আসছে। বেরিয়ে এসে দেখে যে সে অজ্ঞান হয়ে পড়ে আছে, তারে তাড়াতাড়ি করে ঘরে নিয়ে যায়, পানি টানি দিয়ে তার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরানোর পর তারে জিজ্ঞেস করা হইলো যে কি ব্যাপার, আপনি এত রাত করে আসলেন, এখানে এসে এইভাবে পড়ে আছেন কেন, চিৎকার মেরে কি হয়েছে? পরে উনি বলতেছে যে আসলে আমি আমার চাকরির সুবাদে আমি অনেক জায়গাতে গেছি, অনেক মানে গ্রামগুলাতে, এমন এমন গ্রামগুলাতে আমি গেছি যেগুলাতে গেলে গা শিরে ওঠার মতো, আমার কোনোদিন আমি ভয় পাইনি। কিন্তু আজকে আমার সাথে এখানে যেটা ঘটে গেছে সেটা দেখে আমি আর নিজের ঠিক রাখতে পারিনি। কি ঘটছে যে আমি দেখলাম একটা মানুষের মতো, কিন্তু মানুষ না, একটা অবয়ব ওই গাছটা থেকে, ওই বট গাছটা থেকে এই পাশের গাছটা পর্যন্ত দুই পাশে 2 পা দিয়ে দাঁড়ায় আছে, এবং কি তার হাত দিয়ে আমারে ধরতে আসতেছে। এটা একটা জিন ভাই। মানে ওখানে যে লোকজন আছে পরে তারা এই ঘটনাটা শুনে বলতেছে যে ভাই আসলে এটা একটা জিন, খুব খারাপ একটা জিন। এটা প্রায় সময়ই অনেক মানুষই দেখে এখানে। আপনি আসলে অনেকদিন যাবত বাড়িতে আসেন না, হয়তোবা এর জন্যই আপনি অনেক অনেক জায়গায় যান, হয়তোবা আপনার সাহস আছে এই জন্য আপনি দিক দিয়ে এই মুহূর্তে আসছেন। এত রাত্রে এই দিক দিয়ে কেউ আসে না এটার জন্য। তো আপনার ভাগ্যটা ভালো যে ও আপনার অ্যাটাক করতে পারে না, তার আগে আপনি চিৎকার দিয়েছেন, পড়ে গেছেন অজ্ঞান হয়ে, নাহলে আপনার মেরে ফেলে।
তো এই ছিল আমার ঘটনা ভাই। বা খুবই চমৎকার ঘটনা ছিল অনেক ভাই। প্রিয় লিসেনার, জানি না কোন ঘটনাটা আপনাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কথা বাড়াবো না, আমাদের আজকের সেই স্পেশাল এপিসোডের যে কুইজ পর্ব আছে সেই কুইজের প্রশ্নে আমরা চলে যাব। আজকে আমাদের যতগুলো ঘটনা হয়েছে সেই ঘটনার মধ্যে এমন একজনের নাম বলা হয়েছে যার নামের প্রথম অক্ষর পরে বর্গের জ। সেই নামটা কি ছিল অবশ্যই কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি হয়ে যেতে পারেন আমাদের আজকের পর্বের সেই বিজয়ী। আর আপনি যদি চান আপনার জীবনে ঘটে যাওয়া কিংবা আপনার শোনা কোনো ঘটনা আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে শোনাই, তাহলে অবশ্যই আর দেরি না করে আপনার সেই ঘটনাটি লিখে আমাদের মেল করে দিবেন। আর হ্যাঁ, আমাদের মেলটি কোথায় পাবেন? আমাদের মেলটি পেয়ে যাবেন আমাদের ভিডিওর ডিসক্রিপশনে। তো দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কি ধরনের ঘটনা আপনাদের ভালো লাগে সেটাও আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আপনাদের পছন্দের উপর ঘটনা নিয়েই আমরা যেন হাজির হতে পারি আমাদের আগামী এপিসোড। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।